অ্যাকচুয়ালি ক্লাসগুলো অল্প ছেলে মেয়েগুলো নিয়ে আমরা কেন শুরু করছি বলতো? অল্প ছেলেমেয়েগুলো নেওয়ার পরে আমরা অ্যাকচুয়ালি বলেছিলাম তো যে 15 তারিখ থেকে পুরো ক্লাস কন্টিনিউ পর পর চলে থাকবে। আজকে যেহেতু 15 তারিখ, তাহলে আমরা চাইছি তোমার সামনে এসো না, কজন সামনে আসলে সুবিধা হবে। না হলে হচ্ছে আমার ঘাটটা বেঁকে যাবে, ভিডিও ঘাড়ে একা দেখা যাবে, সারাক্ষণ এদিক ফিরে ফিরে কথা বলবো, তাহলে ক্যামেরার দিকে মুখ হবে না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, শুনে নাও তাহলে যেটা বলছিলাম। এখানে 2-3 জন বললে ভালো হতো। তোমাদের তার 15 তারিখ থেকে যেহেতু ক্লাস শুরু হয় বলেছিলাম, ওই জন্য আমি চাইছি একজন হলেও যদি কেউ ছেলে মেয়ে নাও আসে, আমরা শুধু ক্যামেরা চালিয়ে দিয়ে ক্লাসগুলো করে করে যাব। কারণ হচ্ছে আমাদের সিলেবাসটা শেষ করতে হবে, আর মূল যে উদ্দেশ্য 15 তারিখের মধ্যে আমরা কেমন কি করতে চাইছি সবার কাছে সেটা তুলে ধরতে হবে। ঠিক আছে, এই বিষয়টা হচ্ছে এরকম। যেহেতু আমরা এই 15 দিনে পুরো আমাদের সেন্টারের সিস্টেমটা তৈরি করে নেবো। কালকের কিন্তু যারা এসছো তারা সবাই আসবে, আস্তে 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 আমাদের স্টুডেন্ট সংখ্যা হু করে বাড়তে থাকবে। টাইমে একটা এসো, আসার পরে সকালবেলা যেমন মর্নিং অ্যাসেম্বলি 5টা করে 10টা প্রশ্ন দেওয়া হবে, একটা করে সাবজেক্টের শর্ট প্রশ্ন। কারণ এবছর আমরা চাইছি শর্ট প্রশ্নের উপর বেশি গুরুত্ব দিতে। আর প্রত্যেকটা টেক্সট বই আগে পড়াবো, তার সঙ্গে সঙ্গে আমাদের যে নোটস রয়েছে সেই নোটস গুলো দেবো। সহায়িকা কারোর একটাও কিনতে হবে না, আমাদের এখান থেকে সবটা প্রোভাইড করা হবে, কোনো সহায়িকা কেনার দরকার নেই। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এই 15 দিন প্রধানত আমরা যাদের কাছে ফোন করেছি বা যে সমস্ত স্টুডেন্টদের কাছে পৌঁছাচ্ছি, আমরা একটা বিষয় বলেছি যে আমাদের কম্পিটিটিভ একটা ব্যাচ রয়েছে। আমি আগেও বলেছিলাম যে কম্পিটিটিভ ব্যাচটা খুব গুরুত্বপূর্ণ। শনিবার থেকে যেমন রুটিন থাকে, রুটিনটা তোমাদের আজকে দিয়ে দিচ্ছি আমরা। তাই প্রত্যেকটা জিনিস আমরা আস্তে 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 শুরু করবো, এই 15 দিনে অভ্যেসটা তৈরি করবো। তোমাদের আজকে স্মার্ট স্টাডি টাইমটা আমরা দিয়ে দিচ্ছি, কেমন করে সেই পড়াশোনা, ওটা অন্তত অভ্যেসটা তোর হোক। এই বছর আমরা প্রত্যেকটা জিনিস ধরে ধরে সুন্দরভাবে করতে চাইছি। ঠিক আছে, বুঝতে পারছো কি বলেছি? তাহলে আমরা আজকের ভূগোলটা শুরু করবো, আর তোমাদের রুটিনটা দিয়ে দেবো যে কোন কোন দিন কি কি পড়া হবে, ডেমো ক্লাসগুলো। আপনি স্টাডি টাইমের এটা দাও তো, ওই গোটা কত পেজ দাও তো, এরা 6 জন আছে, 6টা দিয়ে দাও। ঠিক আছে, তো ভূগোলটা শুরু করার আগে একটা আমাদের যেটা প্রথম চ্যাপ্টার রয়েছে সেটার নাম হচ্ছে পৃথিবীর অন্দরমহল। আমাদের প্রত্যেকের বাড়ি জানো, বাড়ির অন্দরমহল মানে একদম ভিতরের অংশটা, তেমন হচ্ছে আমাদের পৃথিবীর অন্দরমহল। পৃথিবীর অন্দরমহল সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আমরা কি জানতে হবে? প্রথমে সবাই মন খুলে একদম কথা বলবে, যার যেখানে সমস্যা পরিষ্কারভাবে ক্লিয়ার করবো আমরা। অন্দরমহল বলতে আমরা কি বুঝি? ভিতরের অংশ। তাহলে পৃথিবীটা কেমন দেখতে, এইটা প্রথম একটুখানি আমাদের মাথার মধ্যে নিয়ে আসতে হবে। পৃথিবী প্রধানত কেমন দেখতে? প্রথম প্রথম কিছু জন আমাদের ভূবিজ্ঞানী রয়েছে বা যারা আমাদের মনীষী রয়েছে, দার্শনিক রয়েছেন, তারা বললেন যে পৃথিবীটা চ্যাপ্টা। ঠিক আছে, চ্যাপ্টার কথা বললো, তারপর ধীরে ধীরে সেই কনসেপ্টটা পাল্টে গেল, গিয়ে হচ্ছে সেটা কি তৈরি হলো? বললো একটা গোলাকার বস্তু, একটা একটা গোল মতো বস্তু, তাই তো? সেই গোলাকার থেকে তারপরে বললো আপেলের মতো, নাশপাতির মতো, এরকম বিভিন্ন জিনিসের সঙ্গে তুলনা করছে পৃথিবীটা। পরবর্তীতে দেখা গেল পৃথিবীর আকৃতি কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাচ্ছে না। পৃথিবীর আকৃতি ওই জন্য বলা হলো পৃথিবীর মতো, অন্য কারোর কিছু নয়। এই যে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, এই বিষয়টাকে আমরা কি বলছি ভূগোলের ভাষায়? জিওড বলছি। ক্লিয়ার সবাই? এইবারে যে জিওড মোটামুটি যে গোলাকার অংশ রয়েছে, সেই গোলাকার অংশে আমরা কোথায় অবস্থান করছি? একদম উপরিভাগে অবস্থান করছি, ওপরে আছি আমরা। আমরা গোলের উপরে, একটা যদি বল হয়, সে মোটামুটি যদি গোল ধরে নি, সেই বলটা, সেই বলের উপরে আমরা অবস্থান করছি। ক্লিয়ার হয়েছে সবার? তাহলে কি বললাম? বলের উপরে আমরা অবস্থান করছি। রোহান, কোন বলটা দাও তো। এবার তাহলে কি করছি আমরা? একদম বলের উপরিভাগে অবস্থান করছি, তাহলে আমরা বলের উপরে আছি। এবার পৃথিবী হচ্ছে নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, আর ফের সূর্যের চারিদিকে ঘুরছে। এইটা মোটামুটি যদি পৃথিবী হয়, পৃথিবী কিন্তু গোলাকার নয়, আমরা এটা বোঝানোর জন্য জাস্ট ব্যবহার করছি। এইটা যদি একটা গোলাকার অংশ হয়, আমরা সব এইখানে 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 ওপরে 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 আছি। ক্লিয়ার হলো? এই উপরিভাগে আছি, অথচ পৃথিবী এরকম নিজের চারিদিকে এরকম ঘুরছে, আবার ফের এরকম সূর্যের চারিদিকেও ঘুরছে, তাই তো? আমরা পড়ে যাচ্ছি না কেন? এত ঘোরাঘুরি অবস্থায় তবু আমরা পড়ে যাচ্ছি না কেন? মাধ্যাকর্ষণ শক্তি আমাদের ধরে রেখেছে, আর সবগুলো জিনিস একসঙ্গে ঘুরছে বলে আমরা ওই ঘোরাটার অনুভব করতে পারছি। আমাদের এইটা আলোচনার বিষয় না, আলোচনার বিষয় হচ্ছে এই গোলের তলায় কি আছে। তাহলে যদি পৃথিবী এরকম গোলাকার একটা জিনিস হয়, সেই তার নিচে অন্দরমহলে কি কি আছে সেইগুলো আমাদের প্রধানত জানতে হবে। কি করে আমরা জানবো? পৃথিবীর গভীরে আমি যদি 1 কিমি করে যাই, তাহলে সেখানে কি হবে? সরি, 1 কিমি নয়, 33 করে যদি আমরা যাই, 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা বাড়তে থাকবে। কি বললাম? 33 মিটার যাবো ভিতরে, 1 ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা বাড়বে। মিটার, ভালো করে ভেবে দেখো, এককটা মিটার। আর পৃথিবীর গড় গভীরতা প্রায় 6000-এর উপরে। ঠিক আছে, প্রায় কত বলতে পারি আমরা? 6370 কিলোমিটার। মানে কত মিটার? ওর সঙ্গে 1000 দিয়ে গুণ করতে হবে, ওর সঙ্গে শূন্যগুলো অ্যাড করতে হবে। কি বললাম? পৃথিবীর গভীরতা কত? 6370 কিমি। ঠিক আছে, আর কিমি থেকে মিটারে গেলে কি হয়? 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে যদি মিটারে আমরা যাই, হচ্ছে এইটা হয়ে গেল আমার 1, 2, 3টে, এই মিটার হচ্ছে আমার গভীরতা। ক্লিয়ার হলো? তাহলে 33 মিটারে 1 ডিগ্রি সেলসিয়াস করে বাড়ছে, তাহলে নিচে গেলে কি হবে? সব একদম গোলে ধোঁয়া হয়ে যাবে।
পদার্থের তিনটে অবস্থা তোমরা জানো নিশ্চয়ই, কঠিন, তরল আর গ্যাসীয়। জলের যদি আমরা ভেবে দেখি তাহলে কঠিন মানে বরফ, বরফটা যদি আমরা তাপ দিই, উষ্ণতা যদি বাড়ে তাহলে কি হবে, পানি হয়ে যাবে, জল হয়ে যাবে। আবার যদি তাপ দিই বাষ্প হয়ে যাবে। নিচে মানে গেলে কি সব বাষ্প হয়ে যাচ্ছে পৃথিবীর গভীরে একদম গেলে। তাহলে আমরা ওইখানে কি করে বিজ্ঞানীরা দেখলো নিচে কি কি স্তর আছে, কি করে দেখবে বিজ্ঞানীরা? বিজ্ঞানীরা যেতে পারবে না। বিজ্ঞানীরা হাইয়েস্ট একটা গর্ত খুলতে পেরেছে, সেটা হচ্ছে রাশিয়ার কোলা উপদ্বীপে কি জায়গা রয়েছে। ঠিক আছে, বুঝতে পারছো কি বলেছি? সেটা হচ্ছে পৃথিবীর গভীরতম গর্ত, সেটা তার গভীরতা এখানে দিয়েছে 12 কিমি। রাশিয়ার কোলা উপদ্বীপের যে গর্তটা সেটা হচ্ছে 12 কিমি গভীরতা, যেটা পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত, মানুষ খুঁড়েছে এরকম একটা গর্ত। তাহলে মাত্র 12 কিমি গিয়েছি, আমার অ্যাকচুয়াল গভীরতা কত? 6370 কিলোমিটার। তাহলে কি করতে, তাহলে জানলো যে পৃথিবীর গভীরে কি কি আছে, কি করে জানবে বিজ্ঞানীরা? তার জন্য তরঙ্গ পাঠিয়েছে। তরঙ্গ, তরঙ্গের ইংরেজিটা হচ্ছে ওয়েভ। এইবার এই তরঙ্গটা যদি আমরা বুঝতে চাই তাহলে কিভাবে বুঝবো? ভূমিকম্পের সঙ্গে একটুখানি বুঝবো। ভূমিকম্পের সময় সব কেঁপে ওঠে না, ওই তরঙ্গ আসে বলেই সব কেঁপে ওঠে। এইবার হচ্ছে তরঙ্গটা কেমন ভাবে আমরা বুঝতে হবে। দেখো, ভূমিকম্পের তিনটে তরঙ্গ আছে, তোমাদের এখানে দুটো তরঙ্গের কথা বলেছে, পি আর এস। তাহলে একটা পুকুরে তুমি একদম জলটা মনে করো ঠিকঠাক আছে, একদম শান্ত হয়ে রয়েছে, মাঝখানে একটা ঢিল মারলে দেখবে প্রথম সব এরকম চারধারে এরকম ঢেউ একটা সরে গেল। ওই যে প্রথম যে ঢেউটা গেল সেটার নাম হচ্ছে পি তরঙ্গ, যার পুরোপুরি কথা হচ্ছে প্রাইমারি ওয়েভস, বাংলায় বলে প্রাথমিক তরঙ্গ। আগে আমরা প্রাথমিক স্কুলে পড়ি না আগে সেকেন্ডারি স্কুলে পড়ি? আগে প্রাইমারি স্কুলে পড়ি, তারপর হাই স্কুলে পড়ি। হাই স্কুলের ইংরাজি সেকেন্ডারি স্কুল, মাধ্যমিক স্কুলের কথা। তাহলে ওই জন্য তাহলে প্রথম যে তরঙ্গটা যায় তার নাম কি বলবো? পি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ। তারপর যাবে কি সেকেন্ডারি তরঙ্গ, ঠিক আছে, বা মাধ্যমিক যে তরঙ্গ, বা দ্বিতীয় যে তরঙ্গটা যাচ্ছে। এই তরঙ্গগুলো ভিতরে পাঠিয়ে বিজ্ঞানীরা দেখেছে পৃথিবীর অভ্যন্তরে কটা কটা স্তর আছে। এইবার ওই বলটাকে যদি আমরা ছোট ছোট করে যদি কাটি, যদি তরমুজ যেমন কাটে, তরমুজের কাটার মতো আমরা যদি কাটি, যদি সেইটা একটুখানি দেখে নেব। আচ্ছা, তার মধ্যে আমাদের এই যে টেক্সট বই রয়েছে, টেক্সট বইগুলো দাগিয়ে আমরা এখন ফেসবুক পেজে ছেড়ে দেবো। আমাদের ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, ইউটিউব বলো, সব জায়গায় আমাদের চ্যানেলের নাম হচ্ছে স্মার্ট টিউটোরিয়াল হাব। ওইখানে সার্চ করবে, করার পরে দেখবে ফেসবুক পেজে এরকম বইয়ে দাগ দেওয়া আছে, ওই দেখে দেখে তোমাদের টেক্সট বইগুলো দাগ দিতে হবে। এবছর থেকে সবকিছু আমরা নতুন ভাবে শুরু করব। যারা অনলাইনে আমাদের ভিডিও দেখবে তারাও নিজেদের বইগুলো এইভাবে দাগ দিয়ে নেবে। এই জায়গায় আমরা হাইলাইটার দিয়ে দিয়েছি, তোমরা প্রত্যেকে একটা করে হাইলাইটার কিনে নেবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? সেই টেক্সট বই এগুলো দাগিয়ে নেবে, টেক্সট বইটা ভালো করে দাগিয়ে রাখবে। তাহলে এখানে এর পরের টপিকে আমাদের কি বলেছে, ম্যাগমা আর লাভার একটা ধারণা দিয়েছে। ভূপৃষ্ঠে কোনো ফাটল যদি তৈরি হয়, ভূপৃষ্ঠটা কি জিনিস আমরা জানি, এই ওপরের যে ভাগটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা কি বলবো? ভূপৃষ্ঠ। অর্থাৎ এই বলের বা এই পৃথিবীর এই ওপরের অংশটার নাম কি? ভূপৃষ্ঠ। ঠিক আছে, এই ভূপৃষ্ঠে যদি কোনো ফাটল বরাবর ভূগর্ভস্থ যদি ম্যাগমা বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে, তাহলে সেটা লাভা হয়ে যাবে। আর ম্যাগমাটা কি, যতক্ষণ পর্যন্ত ভূগর্ভে থাকবে, প্রচন্ড তাপ আর চাপে যখন গ্যাস বা তরল হয়ে বা অর্ধ তরল অবস্থায় থাকবে, নিচে যতক্ষণ থাকবে তাকে তখন মা বলবো, ম্যাগমা। এটা মনে রাখার সবচেয়ে সুবিধা কি আছে, মা, একটা বাচ্চা যখন পেটের মধ্যে থাকে, মায়ের মধ্যে থাকে, তাহলে লাভা যখন ভিতরে আছে তখন সেটা ম্যাগমা, বাইরে বেরিয়ে এলো তখন ভূপৃষ্ঠে জমাট বেঁধে যাবে, তখন সেটা হয়ে যাবে লাভা। ঠিক আছে, এই দুটো বিষয় ক্লিয়ার হয়ে গেল। এইবার এরপরে আমাদের কি যেতে হবে, এরপরে আমাদের পৃথিবীর ওই অভ্যন্তর ভাগে আমরা একটুখানি জেনে নেব। তার আগে এখানে বলা হয়েছে পৃথিবীর গড় ঘনত্ব কত। ঘনত্ব কাকে বলে জানো কি তোমরা? এটা ভৌত বিজ্ঞানের একটা কনসেপ্ট। ঘনত্ব হচ্ছে একক আয়তনে একটা পদার্থ কতটুকু স্থান দখল করে আছে সেটাকে তার ঘনত্ব বলে। এইবার দেখো, আমরা সেই জলের অবস্থা করছে বলছিলাম, কোনো পদার্থকে যত তাপ দেবো তার অণুগুলো মানে ছোট ছোট কণাগুলো দূরে দূরে সরে যাবে। জলীয় মানে বাষ্প হয়ে যাচ্ছে যখন, তখন তার হচ্ছে কি হচ্ছে, দূরে দূরে সরে যাচ্ছে। আচ্ছা, এইবার মনে করো হচ্ছে যখন আমার তাপটা কমিয়ে নিচ্ছি, আস্তে আস্তে কাছে জল হচ্ছে, আবার জল থেকে সেটা বরফ হয়ে এঁটে যাচ্ছে একদম, তখন কণাগুলো গায়ে গায়ে জুড়ে যাচ্ছে একদম। তাহলে কি হয়ে যাচ্ছে, ঘনত্বটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে পৃথিবীর গড় ঘনত্ব কত বলা হয়েছে? পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে 2.6 থেকে 3.3, ঠিক আছে, গ্রাম পার ঘন সেমি। মানে প্রত্যেক ঘন সেন্টিমিটারে 2.6 থেকে ওই 3.3 মতো এরকম। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে কি বললাম, এই মনে করো এটা ঘন সেমি, ঠিক আছে, মানে হচ্ছে সেন্টিমিটারের কিউব, সেখানে কত থাকবে, 2.6 গ্রাম থেকে 3.3 গ্রাম। ক্লিয়ার হলো কি বললাম? আচ্ছা, এইবার আমরা পৃথিবীর অভ্যন্তর ভাগে একটুখানি চলে যাই। এই জিনিসটা মেন, এই চ্যাপ্টারের মেন জায়গা, সেটা একটুখানি আমরা জেনে নিই। ওই যদি আমাদের পৃথিবীটা যদি আমরা তরমুজের মতো করে কাটি যদি, তাহলে এইরকম একটা ছবি তৈরি হবে, এরকম একটা ছবি তৈরি হবে। দেখো, এইটা উপরিভাগ, মানে বলের এই গোল অংশটাই আমরা একটা অংশ শুধু কেটে নিলাম। ক্লিয়ার হয়েছে? এই একটা অংশ কেটে নিচ্ছি, নেওয়ার পর এর অনেকগুলো ভাগ রয়েছে, সেই ভাগগুলো একটুখানি আমরা খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে,
প্রথমত এই ভাগগুলো যে করা হচ্ছে কিসের দ্বারা করা হচ্ছে, এক একটা কাল্পনিক রেখার দ্বারা করা হচ্ছে। সেই রেখাগুলোকে আমরা কি বলবো, বিযুক্তি রেখা বলবো। কি বললাম, কি দিয়ে ভাগ করা হচ্ছে এগুলো, এক কাল্পনিক রেখা দিয়ে ভাগ করা হচ্ছে, বিযুক্তি রেখা। কেন, কিভাবে ভাগটা তাহলে করছে, উপাদানের ভিত্তিতে, উপাদানের ভিত্তিতে এক এক করে ভাগ করছে। ক্লিয়ার হলো কি বলছি, উপাদানের ভিত্তিতে এক এক করে ভাগ করা হচ্ছে। ঠিক আছে, মানে এইটুকু মনে করো একটা উপাদানে গঠিত, এইটুকু একটা উপাদানে গঠিত, তাহলে সেই অনুযায়ী আমরা ভাগ করছি। আমাদের মনে করো চাল, গম আর মুড়ি একসঙ্গে ঘেঁটে দিয়েছি, দেওয়ার পরে আমরা তাহলে চালগুলো আলাদা করব, মুড়িগুলো আলাদা করবো, ভাগ করছি না। ঠিক তেমন ভূগর্ভ এরকম উপাদানের ভিত্তিতে ভাগ করলে প্রধান তিনটে ভাগে ভাগ করা যাচ্ছে। কি বললাম, প্রধান তিনটে ভাগে ভাগ করা যাচ্ছে। এই উপরের অংশটার নাম বলছে ভূত্বক বা শিলামণ্ডল, এখানে বলা হচ্ছে গুরুমণ্ডল, আর নিচেরটা বলা হচ্ছে কেন্দ্রমণ্ডল। নিচেরটা কি বলা হচ্ছে, কেন্দ্রমণ্ডল। ক্লিয়ার হলো সবাইয়ের? তাহলে কি বললাম, এইটা হচ্ছে কি বললাম, ভূত্বক বা শিলামণ্ডল, এটা হচ্ছে গুরুমণ্ডল, আর এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। ক্লিয়ার হলো সবাইয়ের? এইবার অ্যাকচুয়াল তোমরা বলো তো এইটা কি, এই নিচের দিকটা কি, কেন্দ্র। এই দিকে মানে এই নিচের দিকটা, এই বলের মাঝখানটা হচ্ছে এইটা, মানে ভিতরের কেন্দ্রটা। এখান থেকে ছোট একটা অংশ আমরা এরকম ভাবে কেটে নিয়েছি। ঠিক আছে, তো নেওয়ার পরে আমরা কি করেছি, ভাগ করেছি। এবার এদের আবার ফের একটা একটা করে ভাগ করা হয়েছে। তাহলে এইটুকু অংশকে অ্যাকচুয়ালি আমরা কি বলছি, তাহলে এইটুকু অংশকে আমরা কি বলছি, ভূত্বক বা হচ্ছে শিলামণ্ডল। ঠিক আছে, শিলামণ্ডল বলে আমরা নাম দিচ্ছি। আচ্ছা, এই অংশটুকুর নাম আমরা কি দেব, গুরুমণ্ডল। হলো? আচ্ছা, আর এই যে অংশটুকু, এইটুকু আমরা কি বলছি, কেন্দ্রমণ্ডল বলছি এইটুকু অংশকে আমরা। হলো? এইবার এদেরকেও ফের একটা একটা করে ভাগ করা হয়েছে, সেইগুলো আমরা একটুখানি জানবো, আর একটা ট্রিক্স আছে, সেই দিয়ে আমরা টোটাল বিষয়টা মনে রাখার চেষ্টা করব। এই ছবিটা সবাই যদি যে আঁকতে পারবে, সেই পৃথিবীর অন্দরমহল সম্পর্কে পুরোপুরি সবটা জেনে যাবে সে। ক্লিয়ার হলো কি বলছি? তাহলে এই ছবিটা আমাদের আঁকতে জানতে হবে, জানলে হচ্ছে আমরা পুরো বিষয়টা তাহলে ভালোভাবে জেনে যাব। ঠিক আছে, আচ্ছা, এটা শিলামণ্ডল বা ভূত্বক বলে আমরা নামটা দিয়ে দিই, তাহলে ভালো হবে, যেহেতু বইয়ে তোমরা যেহেতু সব ভূত্বকই পাবে। ত্বক মানে কি, আমাদের দেহের ত্বক মানে এই উপরের অংশটা, ওইরকম পৃথিবীর উপরের অংশটা হচ্ছে ভূত্বক। ক্লিয়ার হলো কি বললাম? এইবার ভূত্বকের দুটো ভাগে ভাগ করা হয়েছে, ভূত্বককে দুটো ভাগে ভাগ করা হয়েছে। এইখানে মনে করো এরকম একটু মহাদেশীয় অঞ্চল এরকম রয়েছে, মনে করো এইগুলো এখান থেকে সমুদ্র পৃষ্ঠ এরকম আছে দেখতে। তাহলে এইটাকে আমরা যদি দুটো ভাগে ভাগ করি, ঠিক আছে, ওপরের অংশটার নাম দেওয়া হয়েছে কি, শিয়াল। এটা কেন নাম হয়েছে তাও আমি ভালো করে বলে দেওয়ার চেষ্টা করব। আর তারপরে অংশটার নাম দেওয়া হয়েছে সীমা। তাহলে কি বললাম, ভূত্বকের দুটো ভাগ, একটা হচ্ছে শিয়াল, একটা হচ্ছে সীমা। শিয়াল সীমা নামগুলো কেন দেওয়া হলো, শিয়াল মানে হচ্ছে সি থেকে হচ্ছে সিলিকন, আ থেকে হচ্ছে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, তাহলে সিলিকন আর কি দিয়ে, আল দিয়ে অ্যালুমিনিয়াম। তাহলে শিয়াল মানে কি, সিলিকন অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত যে অংশ ভূত্বকের, সেটাকে আমরা কি বলবো, শিয়াল বলবো। আর সীমা কোনটা, ভূত্বকের যে অংশটা সিলিকন আর ম্যাগনেসিয়াম, মা থেকে ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত, তাকে আমরা কি বলবো, সীমা বলবো। ক্লিয়ার হলো কি বললাম, একটা হচ্ছে শিয়াল, একটা হচ্ছে সীমা, হয়ে গেল। আচ্ছা, এইবার আমাদের গুরুমণ্ডলেরও দুটো ভাগে ভাগ করা হয়েছে, গুরুমণ্ডল। আচ্ছা, ওইগুলো নামে একটু অন্য কালি ব্যবহার করি, তাহলে একটু সুবিধা হবে তোমাদের। দেখি আমাদের এখানে আর কি আছে, সবুজ আছে, ঠিক আছে। তাহলে শিয়াল সীমাগুলো আমরা একটুখানি অন্য কালি দিয়ে লিখছি। তাহলে উপরের অংশটা, ভূত্বকের উপরের অংশটা কি, শিয়াল, আর নিচের অংশটা সীমা। অ্যালুমিনিয়াম হালকা হয় সেজন্য উপরে আছে। আর একটা জিনিস ভালো করে যদি মাথায় রাখো, দেখবে শিয়ালকে আমরা কি বলি, পণ্ডিত বলি তো। তাহলে শিয়াল সবসময় ওই জন্য উপরে থাকে, শিয়াল পণ্ডিত বলে উপরে থাকে সে, আর সীমা হচ্ছে নিচে থাকে। ক্লিয়ার হয়েছে কি বললাম? তাহলে উপরেরটা শিয়াল, নিচেরটা সীমা। হলো? আচ্ছা, এবার হচ্ছে গুরুমণ্ডলেরও দুটো ভাগ রয়েছে, গুরুমণ্ডলের দুটো ভাগের নামও রয়েছে। সেটা কি, প্রথমটার নাম হচ্ছে ক্রোফেসীমা, ক্রোফেসীমা। এর আরেকটা নাম রয়েছে, ক্রোফেসীমার আরেকটা নাম রয়েছে, যেটাকে আমরা বলবো বহিঃ গুরুমণ্ডল। এটা বাইরের দিকে না, তাহলে এই জন্য এই অংশটাকে আমরা কি বলছি, বহিঃ গুরুমণ্ডল। দেখো, বহিঃ গুরুমণ্ডল। আর এটা হচ্ছে, এর নাম হচ্ছে নিফেসীমা। এর কেন কেন নামগুলো হলো সব আমরা বলে দেওয়ার চেষ্টা করব, তোমরা দেখে নেবে। এটাকে তাহলে আমরা কি বলবো, অন্তগুরুমণ্ডল, নিচের দিকে যাচ্ছে, ওই জন্য এটা হয়ে গেল কি, অন্তগুরুমণ্ডল।
হলো, ক্লিয়ার হলো? একটা জিনিস ভালো করে বুঝবে, অনেকে হয়তো বুঝতে একটু দেরি হচ্ছে। আমরা এবছর থেকে ইনিশিয়েটিভটা কেন চালু করেছি, এই ভিডিও করার ইনিশিয়েটিভটা কেন? হঠাৎ করে স্যারের মনে হলো যে না আমার করতে কিছু নেই, ভিডিও করব। আমরা তো চাইলে রিলস করতে পারতাম বা অন্য কিছুও করতে পারতাম। আমরা এই ভিডিওটা এই জন্য করেছি যে যে সমস্ত আমাদের ছেলে মেয়ে একটু বুঝতে দেরি হবে, সে বাড়ি গিয়ে আবার একই জিনিসটা সে দেখতে পাবে, একই জিনিসটা আরেকবার সে দেখে নিতে পারবে। হয়তো এটা আজকের পোস্ট হবে, না হলে কালকে পোস্ট হবে, এর চেয়ে বেশি দেরি হবে না। নয় দিনের দিনে পোস্ট হবে, না হলে কালকের পোস্ট হবে, তারিখ লেখা থাকবে। সেখানে তোমরা চাইলে সেই ভিডিওটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেবে। প্রত্যেক ক্লাসে আলাদা আলাদা প্লে লিস্ট থাকবে। তোমরা এইটে পড়ো, দেখবে এইটের আলাদা প্লে লিস্ট করা আছে। ও সেভেনে পড়ে, দেখবে সেভেনে একটা আলাদা প্লে লিস্ট করা আছে। ওখানে তোমাদের ভিডিওগুলো পরপর পরপর তোমরা পেয়ে যাবে। থাম্বনেল দিয়ে লেখা থাকবে কোন চ্যাপ্টারের ভিডিও কি আছে, সেখানে সব লেখা থাকবে। তোমরা এইগুলো আরো একবার করে দেখলে এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। কারণ ক্লাসে আমরা অনেক কিছু বুঝতে পারি না। আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত ছেলে মেয়ে ভালো পারে তারা আরো ভালো হোক, যারা একদম দুর্বল তাদের আমরা টেনে টেনে আস্তের দিকে উপরে নিয়ে যাবো। আমি এবছর গ্যারান্টি দিয়ে বলছি, আমাদের সেন্টারে প্রত্যেকটা ছেলে মেয়ে সব বিষয় পাস করবে, একদম শিওর। আমরা সেইভাবে সারা বছর পরিচালনা করব। প্রত্যেকটা ছেলে মেয়ে সব বিষয় পাস করবে, মাস্ট। আর যারা ভালো তারা তার থেকে ভালো রেজাল্ট হবেই হবে, একদম গ্যারান্টি আমি বলে দিচ্ছি। সেইভাবে আমরা এবছর পুরো পরিকল্পনাটা সাজিয়েছি। আস্তে আস্তে হবে তো শুরু, আস্তে আস্তে নতুন নতুন বিষয় তোমরা দেখতে পাবে। এই জন্য আমাদের ইনিশিয়েটিভ নেওয়া, যাতে এইগুলো গিয়ে আর একবার তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে এটা কি আমরা কি বলছি, ক্রোফেসীমা আর নিফেসীমা। তাহলে ভূত্বকের দুটো ভাগ, একটা হচ্ছে শিয়াল, একটা হচ্ছে সীমা। শিয়ালটা সিলিকন আর হচ্ছে অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। অ্যালুমিনিয়াম হালকা দস্তা যেগুলো আমরা বলি, আমাদের বাড়ি অ্যালুমিনিয়ামের বাসনপত্র হাঁড়ি-কুড়ি আছে। আর হচ্ছে সীমা মানে হচ্ছে সিলিকন আর ম্যাগনেসিয়াম। আর ক্রোফেসীমাটা হচ্ছে তাহলে কি, যার বহিঃগুরুমণ্ডলের অপর নাম হচ্ছে ক্রোফেসীমা। কেন? ক্রো থেকে হচ্ছে ক্রোমিয়াম, ফে থেকে হচ্ছে ফেরাস, সি থেকে হচ্ছে সিলিকন, আর মা থেকে হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে পুরো নাম হয়ে গেল ক্রোফেসীমা। যদি ক্রোফেসীমার নামটা মনে থাকে, পুরো আমি বৈশিষ্ট্য লিখে দিতে পারবো। ধরো আমার বলেছে ক্রোফেসীমা কাকে বলে, আমি কি বলবো, যে গুরুমণ্ডলের যে বাইরের অংশ সেটা ক্রোমিয়াম, ফেরাস, সিলিকন আর ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত, ওই জন্য একে বলা হয় ক্রোফেসীমা। বৈশিষ্ট্য যদি লিখতে বলে, আমি বলবো এটা হচ্ছে গুরুমণ্ডলের বাইরের অংশ। এক্ষুনি আমি এটা গভীরতাটা জানিয়ে দেবো, তখন তোমরা বুঝতে পারবে। এর গড় গভীরতা 700 মিটার, সেটা পরে বলছি, 700 কিমি, সরি, ওটা আমি বলে দিচ্ছি পরে। কিন্তু বিষয়টা হচ্ছে এটা আমরা এইভাবে জেনে নেবো আস্তে আস্তে। ক্লিয়ার হলো কি বললাম? তাহলে এইখানে আমরা শুধুমাত্র এইখানে কিগুলো দেখালাম, স্তরগুলো। এই ছবিতে আমরা স্তরগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপরে আমরা গভীরতা আর কোন কোন বিযুক্তি রেখা আছে ওইটা একটা ট্রিক্স এর মাধ্যমে আমি শিখিয়ে দেবো। আর নিফেসীমা কি দ্বারা গঠিত? নিকেল, ফেরাস, সিলিকন, ম্যাগনেসিয়াম। নি থেকে বলো নিকেল, ফে থেকে ফেরাস, সি থেকে সিলিকন, মা থেকে ম্যাগনেসিয়াম। তাহলে ক্রোফেসীমা, নিকেসীমা ক্লিয়ার হয়ে গেল সবার। শিয়াল সীমা ক্লিয়ার হয়ে গেল। এইবার চলে যাবো আমরা কেন্দ্রমণ্ডলে। কেন্দ্রমণ্ডলের একটা নাম আছে, তার নাম হচ্ছে নিফে। নিফে মানে পুরো কেন্দ্রমণ্ডলটা নিকেল আর ফেরাস দ্বারা গঠিত। ফেরাসটা কি বলতো, এতক্ষণ থেকে খালি ফেরাস ফেরাস বলছি। ফেরাস একটা ধাতু, যেটা কি নাকি লোহার সঙ্গে সম্পর্কযুক্ত, মানে সেটা লোহার বৈজ্ঞানিক নাম হচ্ছে ফেরাস। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখো, তাহলে এইটা হচ্ছে কি বললাম, কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলের দুটো ভাগ, একটা হচ্ছে বহির কেন্দ্রমণ্ডল, উপরের দিকে তাহলে থাকবে কি বহিঃ কেন্দ্রমণ্ডল, আর বাইরে থাকবে কি অন্তঃকেন্দ্রমণ্ডল। এরা দুটোই সব কি দ্বারা গঠিত, একটা হচ্ছে নিফে, তাই তো, নিকেল আর ফেরাস দ্বারা গঠিত। তাহলে এই ছবিটা যদি তোমাদের খাতায় থাকে, তাহলে তোমরা বলে দিতে পারবে না যে কোন কোন স্তর কি কি দ্বারা গঠিত আর কোনটা কি কি স্তর। ক্লিয়ার হয়ে যাবে সবার? তাহলে ভূত্বকের বা আমাদের হচ্ছে ভূত্বকের দুটো স্তর, একটা হচ্ছে শিয়াল, একটা সীমা। তাহলে টোটাল পৃথিবীর যে অভ্যন্তর ভাগ, তাকে আমরা প্রধান তিনটে ভাগে ভাগ করছি, বড় বড় ভাবে। ওপরেরটার নাম হচ্ছে ভূত্বক বা শিলামণ্ডল, তারপরে স্তরটার নাম হচ্ছে কি গুরুমণ্ডল, আর তারপরে স্তরের নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল। আচ্ছা, এখানে যে শিলামণ্ডল কথাটা বললাম, অ্যাকচুয়ালি কিন্তু ভূত্বকের পুরোপুরি নাম শিলামণ্ডল নয়। এখানে আমাদের গুরুমণ্ডলের কিছু অংশ কেটে নেবে, আর হচ্ছে ভূত্বকের পুরোপুরি অংশটা, দুটো মিলিয়ে শিলামণ্ডল। সেটা আমরা এখন না জানলে হবে, তোমরা বেসিক কনসেপ্টটা তৈরি করো, সেজন্য আমি এইটা শেখাচ্ছি। তাহলে কেন্দ্রমণ্ডল। আচ্ছা, শিলামণ্ডলের দেখো দুটো ভাগ, একটা হচ্ছে শিয়াল সীমা বা ভূত্বকের দুটো ভাগ, শিয়াল সীমা। গুরুমণ্ডলের দুটো ভাগ, একটা বহির্গুরুমণ্ডল, অন্তঃগুরুমণ্ডল। তাহলে বহির্গুরুমণ্ডলের অপর নাম হচ্ছে কি বললাম, ক্রোফেসীমা, আর অন্তঃগুরুমণ্ডলের অপর নাম হচ্ছে নিফেসীমা। বললো স্যার এটা আমাদের গন্ডগোল হবে, ক্রোফেসীমা নিফেসীমা কে আগে কে পরে আমরা বুঝতে পারবো না। কেন্দ্রমণ্ডলের নাম কি, নিফে, আর গুরুমণ্ডলের এই স্তরের নাম কি, নিফেসীমা। তাহলে নিফে আর নিফেসীমা দুজনের রিলেশন আছে, ওই জন্য দুজন কাছাকাছি আছে, ভালোবাসা দুজনের, ওই জন্য জুড়ে জুড়ে আছে। বোঝা গেছে? তাহলে নিচের স্তরটার নাম হচ্ছে নিফেসীমা, উপরের স্তরটার নাম ক্রোফেসীমা। আর এর দুটো স্তর আছে, একটা বহিঃকেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল। এদের ওই রকম কোনো নাম নেই,
যেহেতু দুজন সব একই ধাতু দ্বারা গঠিত, সেটা হচ্ছে কি নিকেল আর ফেরাস। আচ্ছা, আমি এতক্ষণ যে কথা বললাম এগুলো শুধু কি এই ধাতু দ্বারা গঠিত? অন্যান্য ধাতু আছে প্রত্যেকটা স্তরে, কিন্তু এই ধাতুগুলো বেশি আছে বলে এদের নাম দেয়া হয়েছে এই ধাতু অনুসারে। যেমন হচ্ছে কি, আগে আমাদের একটা মহাদেশ ছিল যার নাম ছিল ওশিয়ানিয়া, এখন সেই মহাদেশটার নাম পাল্টে কি হয়েছে অস্ট্রেলিয়া। কেন? কারণ ওশিয়ানিয়ার বেশিরভাগ অংশটা রয়েছে অস্ট্রেলিয়া মহাদেশ, ওই জন্য বেশি যে অংশটা থাকবে আমরা সেটা ভাববো। একটা চাল আছে, চালের মধ্যে অনেকগুলো কাঁকড় আছে, সেই চালটা আমি যখন কিনতে যাবো বলবো 1 কেজি কাঁকড় দাও, না বলবো 1 কেজি চাল দাও? বলো, আমরা বলবো 1 কেজি চাল দাও। শুধু কাঁকড় এনে ভাত রান্না করে খেতে পারবো কি? তাহলে আমরা যেটা বেশি আছে সেটা বলবো দাও। ওই জন্য আমাদের এই যে বললাম যেগুলো, যে ধাতুগুলো বেশি আছে বলে আমরা সেই স্তরগুলো তাই নাম দিচ্ছি। ক্লিয়ার হয়েছে সবাইকার? আচ্ছা, এইবার আমি এটা মুছে দেবো, এটা একটুখানি তোমাদের লিখে নিতে হবে, এরকম একটা ছবি এঁকে টুক করে লিখে নিতে হবে। তাহলে লিখে নাও, নেওয়ার পরে এবার আমি উচ্চতা আর বিযুক্তি করা দেখিয়ে দিয়ে তোমাদের আজকে ছেড়ে দেবো। নাও ফটফট লিখে নাও। এটা শিলামণ্ডল বাদ দিয়ে ভূত্বক লেখো তোমরা, বুঝলে? সুবিধা হবে। শিলামণ্ডলটা পরে আমি ফের বুঝিয়ে দেবো, বোঝানোর জন্য আমি বললাম অ্যাকচুয়ালি তোমরা ভূত্বকটাই লেখো। কেন কি হলো ওটা আমি পরে ফের বলে দেবো। ভালো, এখানে অ্যাসথেনোস্ফিয়ারটা আছে, ওইটা দিলে আমাদের মোটামুটি কারবার শেষ হয়ে যাবে। এখানে আমি নোট ডাউন করে দিচ্ছি। শিয়াল যেহেতু, বা যার ইংরাজিটা হচ্ছে SIAL, শিয়াল। SI থেকে সিলিকন, এই সিকিলন হয়ে গেছে সিলিকন, আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। আচ্ছা, সীমা, SIMA, সীমা। সীমা থেকে হচ্ছে সিলিকন, আর হচ্ছে ম্যাগনেসিয়াম। এ রোহান, রোহান ওইটা বন্ধ কর, খেলাটা বন্ধ কর। হ্যাঁ, ওখানে খেলাটা বন্ধ কর, সমস্যা হচ্ছে। ঠিক আছে? আর এটা হচ্ছে খেলাটা বন্ধ করে দেখুনি। ক্রোফেসিমা হয়েছে। ক্রোফেসিমাটা হচ্ছে তাহলে কি? ক্রোমিয়াম, ফেরাস, ম্যাগনেসিয়াম হয়েছে। আচ্ছা, নিফেসিমাটাও লিখে দিচ্ছি আমি। নিকেল, ফেরাস, সিলিকন, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। হলো? এগুলো একটু তোমরা লিখে নাও। আর কেন্দ্রমণ্ডলের অপর নামটা হচ্ছে নিফে। নিফের পুরো কথাটা আমি আর লিখছি না, তোমরা নিজে নিজে লিখে নেবেন। নিকেল আর হচ্ছে ফেরাস। ঠিক আছে? নাও সবাই একটু লিখে কমপ্লিট করে নাও। ছবিটা সুন্দর করে এঁকে নেবে, বাড়িতে গিয়ে দরকার হলে কালার চেঞ্জ করে করে লিখবে তোমরা, তাহলে তোমাদের একটুখানি সুবিধা হবে। আচ্ছা, এখান আচ্ছা, এই ছবিটা আরো একটা জায়গায় গুছিয়ে ফেলো। তাহলে এখানে প্রধানত আমরা জানবো কি, গভীরতা গুলো জানবো আমরা। ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস একটুখানি দেখে নিই। আচ্ছা, আমরা গভীরতা গুলো জানবো, আর জানবো কি কি বিযুক্তি রেখা রয়েছে। এই দুটো মিলিয়ে একটা ছবি তৈরি করব আমরা। ঠিক আছে? বিযুক্তি রেখা, কি কি বিযুক্তি রেখা রয়েছে আর কত কত গভীরতা রয়েছে সেইগুলো একটুখানি আমরা জেনে নেব। তাহলে এখানে ওই একই ছবি আরো একটা আঁকবে তোমরা। এই দুটো তোমাদের বাড়ির কাজও থাকবে যদিও, যে তৈরি করে আনা। আর যারা আজকে আসেনি তারা এই ভিডিওটা দেখে তৈরি করে আনবে। ঠিক আছে? ঠিক আছে, হলো? আর একটু উপরে তুলে দিলে গোল মতো একটু করে দিলাম।
হলো। আচ্ছা, এইখানে যে একটা উপরের ছোট স্তর, সেটাকে আমরা কি বলেছিলাম? ভূত্বক বলেছিলাম, তাই তো? ভূত্বকের উপরেরটার নাম কি? শিয়াল, তাই তো? আর তারপরেরটার নাম কি? সীমা। আচ্ছা, এবার গুরুমণ্ডল করলাম। গুরুমণ্ডলের দুটো স্তর, একটা হচ্ছে কি বহিক গুরুমণ্ডল লিখতে পারি আমরা, বা ক্রোফেসীমা লিখতে পারি, যা খুশি একটা লিখে দিলাম। তাহলে প্রথমে লিখলাম কি ক্রোফেসীমা হলো, বা যার অপর নাম কি রয়েছে? বহিক গুরুমণ্ডল। ঠিক আছে, বহিক গুরুমণ্ডল। আর যার নিচের স্তরের নাম কি রয়েছে? নিফেসীমা। ঠিক আছে, যার অপর নাম হচ্ছে অন্তগুরুমণ্ডল। আচ্ছা, ক্লাস 10-এর 5টা এ ছিল, স্কুলের পড়া দেয়া ছিল। এরপরে আমি যাব ওখানে। আর কেন্দ্রমণ্ডলের অপর নাম হচ্ছে নিফে, একটা হচ্ছে বহিক কেন্দ্রমণ্ডল, আর একটা হচ্ছে আমাদের অন্তকেন্দ্রমণ্ডল। ঠিক আছে। আচ্ছা, এইবার আমাদের যেটা করতে হবে, এর গভীরতাগুলো একটুখানি আমাদের জানতে হবে। এইবার বলবে স্যার বইতে বিভিন্ন রকম দেওয়া রয়েছে, আমরা বিভিন্নগুলো মাথায় রাখতে যাব না। আমরা কি করবো, যেগুলো গড় গভীরতা, মনে করো আমাদের এইখানে যদি আমরা মাটির তলায় যাই, একদম পৃথিবীর অভ্যন্তরে যদি যাই, তাহলে একরকম গভীরতা হবে, বেনিপুরে একরকম হবে, হিমালয় পর্বতের ওখানে একরকম হবে, এরকম সব জায়গায় আলাদা আলাদা হবে। টোটালটা মিলিয়ে একটা গড় গভীরতা করা হয়েছে। এই যে অংশটুকু, এই ভূত্বক, তাই তো? এই ভূত্বকের গড় গভীরতা কত? 30 কিমি। কি বললাম, বারবার বলছি, এগুলো কি গভীরতা? গড় গভীরতা। এখানে যেগুলো আমরা লিখবো, কি লিখবো? গড় গভীরতা। এমনি 60 কিমি পর্যন্ত মোটামুটি ভূত্বক দেখা যায়, কিন্তু আমরা কি জানবো? শুধু গড় গভীরতা গুলো আমরা জানবো। ক্লিয়ার হলো? আচ্ছা, তারপরের যে গভীরতা রয়েছে সেটা হচ্ছে আমাদের ক্রোফেসীমা পর্যন্ত। এই পর্যন্ত যে গভীরতা, সেটা হচ্ছে তোমাদের 700 কিমি। কি বললাম? 700 কিমি। তাহলে বহিক গুরুমণ্ডলের গড় গভীরতা কত? 700 কিমি। এবার যদি তোমাদের একটা জিনিস মনে হয় যে স্যার শুধু বহিক গুরুমণ্ডলটা কত কিমি, তাহলে এই 700 থেকে 30 বাদ দিয়ে দিলে সেটা হচ্ছে বহিক গুরুমণ্ডলের বেরিয়ে, মানে 670, তাই তো? 670 কিমি হচ্ছে বহিক গুরুমণ্ডলের টোটাল ও চওড়া বহিক গুরুমণ্ডল। আর গভীরতা বললে আমরা কি বলবো? 700 কিমি পর্যন্ত আমরা বলবো। ঠিক আছে। তারপর অন্তগুরুমণ্ডলের গড় গভীরতা কত আমাদের? এইখান পর্যন্ত কত? এটা হচ্ছে আমাদের 2900 গড়, কিন্তু আমি বারবার বলছি এগুলো কি বললাম আমরা? গড় গভীরতা। এটা কত হয়ে গেল? গড় গভীরতাটা 2900 কিমি পর্যন্ত হয়ে গেল। আচ্ছা, বহিক কেন্দ্রমণ্ডল পর্যন্ত কত আমাদের গড় গভীরতা? 5100। মোটামুটি এগুলো সব গড় গভীরতা। ঠিক আছে, 5100 কিমি। আর একদম নিচে পর্যন্ত কত? আমি প্রথমেই বলেছিলাম 6370। ক্লিয়ার হলো? এটা কিন্তু গড় গভীরতা, কোথাও বেশি হতে পারে, কোথাও কম হতে পারে। বোঝা গেল? টোটাল গভীরতা গুলো আমরা বলে দিলাম। হলো। এইবার আমরা এই যে এক একটা বিযুক্তি রেখা টেনেছি, বিযুক্তি রেখাগুলো আমরা যদি অন্য অন্য কালি দিয়ে একটুখানি টেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, বিযুক্তি রেখাগুলো আমরা যদি টেনে নিতে চাই, তাহলে দেখো এইখানে এই দুটো স্তরকে একটা ভাগ করেছে একজন, তাই না? তারপরে এইটা একজন ভাগ করেছে, তারপর এইটা একজন ভাগ করেছে, এটা একজন ভাগ করেছে, এটা একজন ভাগ করেছে। টোটাল কটা বিযুক্তি রেখা আমরা পেলাম দেখো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। কটা বিযুক্তি রেখা পেলাম? 5টা বিযুক্তি রেখা। ঠিক আছে, সবার মনে থাকবে? তাহলে কি বললাম? 5টা বিযুক্তি রেখা। এইবার সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। এলোমেলো হয়ে যাওয়ার জন্য একটা সেই গান ছিল না একটা, সুন্দরী কমলা নাচে? আমরা সেই কমলার বলছি যে কমলা তুমি একটু গুছিয়ে লেখো। কি বললাম? কমলা তুমি আমাকে গুছিয়ে লেখো। আমাকে একটা ভাষায় কি বলে? মোরে বলা হয়। মোরে, মোরে বলে তো, মোরে, মোরে একটা দাও, মানে আমাকে একটা দাও, তাই তো? তাহলে আমরা কমলার সঙ্গে একটু গেলাম, গেলে কমলাকে বলছি কমলা মোরে গুছিয়ে লেখো। কার দায়িত্ব দিচ্ছি লেখার জন্য? কমলার দায়িত্ব দিচ্ছি, তাই তো? কমলা মোরে গুছিয়ে লেখো, হয়ে গেছে। এই লাইনটা যে মনে রাখবে, সে কিন্তু প্রত্যেকটা বিযুক্তি রেখা তার কাছে জল হয়ে যাবে। কি বললাম? কমলা মোরে গুছিয়ে লেখো। এটা তোমরা এর আগে কোথাও শোনোনি? কোথাও নেই। আমি নিজে নিজে কাল সারা রাত চিন্তা ভাবনা করে এটা বের করেছি মনে রাখার জন্য। খুব গুলিয়ে যায়, আমার নিজেরও গুলিয়ে যায়। তাহলে কি বললাম? কমলা মোরে গুছিয়ে লেখো। ঠিক আছে, মনে থাকবে? তাহলে কমলা এবার কি করে মনে রাখবে? কমলার দায়িত্ব দিচ্ছি, ওটা মনে রাখার চেষ্টা করুক। ঠিক আছে, এই কমলার প্রথম অক্ষর কি আছে? ক। ক্লিয়ার হলো? এই ক থেকে আমাদের হয়ে যাচ্ছে যে বিযুক্তি রেখা, তার নাম হচ্ছে কনরাড বিযুক্তি। কি বললাম?
কনরাড বিযুক্তি, ঠিক আছে। আচ্ছা, থেকে মহকার থেকে একটা বিযুক্তি রেখা আছে যার নাম হচ্ছে মোহরভিসিক। কি বললাম? মোহরভিসিক বিযুক্তি। তাহলে বিযুক্তিটার নাম কি হলো? মোহরভিসিক বিযুক্তি। কমলা মোরে গুছিয়ে লেখো। তাহলে রে থেকে একটা বিযুক্তি রেখা আছে, রে থেকে বিযুক্তি রেখাটার নাম কি? রেপিত্তি বিযুক্তি। রয়কার পয়হস্যই তয় তয় হস্যই, রেপিত্তি বিযুক্তি। আচ্ছা, গু থেকে গুটেনবার্গ বিযুক্তি। কি বললাম? গুটেনবার্গ, ছাপাখানার আবিষ্কারক গুটেনবার্গ, সেই গুটেনবার্গ বিযুক্তি। এটাকে অনেকে বলে থাকে উইচার্ড গুটেনবার্গ বিযুক্তি। উইচার্ড বলে আরেকজন আমাদের ভূবিজ্ঞানী ছিলেন, তার নামও সেই অনুযায়ী। আর লেখর লে, লে থেকে শেষ বিযুক্তিটার নাম কি? লেহম্যান বিযুক্তি। তাহলে কি বললাম? লাইনটা সবার সঙ্গে আমার সঙ্গে সবাই বলো, কমলা মোরে গুছিয়ে লেখো। ঠিক আছে? তাহলে কমলা মোরে গুছিয়ে লেখো। কমলার ক থেকে হচ্ছে কনরাড বিযুক্তি, মকার থেকে মোহরভিসিক বিযুক্তি, রয়কার থেকে রেপিত্তি বিযুক্তি, গয়হস্য থেকে গুটেনবার্গ বিযুক্তি, আর লে থেকে হয়ে গেল লেহম্যান বিযুক্তি। এই হচ্ছে টোটাল আমাদের বিযুক্তি রেখা। ক্লিয়ার হয়েছে? তাহলে কমলাকে আমি গুছিয়ে লিখতে বলছি। হয়েছে? এই চ্যাপ্টারে আর দুটো কনসেপ্ট হলে আমাদের পুরো চ্যাপ্টার শেষ। প্রথম চ্যাপ্টার শেষ, আমাদের একটা ভিডিওতেই প্রথম চ্যাপ্টার শেষ হয়ে যাবে। কি বললাম? এই চ্যাপ্টারে এবার আমি সেই বলছিলাম প্রথমে ভূত্বক আর শিলামণ্ডল বলছিলাম অথবা দিয়ে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি ভূত্বক যেটা সেটা শুধুই শিলামণ্ডল নয়। শিলামণ্ডল আমরা কাকে বলবো? এই পুরোপুরি ভূত্বকের অংশ। আর এখানে একটা ছোট্ট করে আমি একটা ছবি এঁকে নিচ্ছি, ঠিক আছে? বাকিগুলো আমি আর দেখাচ্ছি না। এটা কেন্দ্রমণ্ডল, এটা গুরুমণ্ডল, এটা মনে করো, আচ্ছা গুরুমণ্ডলটা একটু বড় করে দিলাম। আর এইটুকু অংশ মনে করো আমাদের ভূত্বক, এখন সাপোজ ধরে নিচ্ছি আমি, ঠিক আছে? একটু বড় হয়ে গেছে ভূত্বকটা, অত বড় দেখানোর কোনো প্রয়োজন ছিল না। এই শুরু করে, ক্লিয়ার হলো? এই মনে করো তিনটে স্তর আমাদের, উপরেরটা ভূত্বক, তারপর একটা গুরুমণ্ডল, তারপর একটা কেন্দ্রমণ্ডল। ক্লিয়ার হয়েছে? এইবার কি করা হচ্ছে এখানে, এই যে ভূত্বকের অংশ, ওর সঙ্গে এই গুরুমণ্ডলের সামান্য কিছু অংশ ও নিয়ে নিচ্ছে। নিয়ে নিলে তাহলে ভূত্বকের গড় গভীরতা 30, আর গুরুমণ্ডলের মাথার কিছু অংশ কেটে নিচ্ছে, নিয়ে টোটাল এই 100 কিমি, এই অংশটাকে একত্রে বলা হচ্ছে শিলামণ্ডল। শিলামণ্ডলের উপরের ভাগটাই হচ্ছে মাটি। শিলা থেকে শিলা চূর্ণ বিচূর্ণ হয়, তার সঙ্গে জৈব পদার্থ মিশে যায়, গিয়ে সেটা তৈরি হয়ে যায় মাটি। তাহলে শিলামণ্ডল কোনটুকু? ভূত্বক পুরোপুরিটা, আর গুরুমণ্ডল একটুখানি অংশ কেটে নিয়ে প্রায় 100 কিমি গভীরতা যুক্ত যে অংশটার মধ্যে আমাদের সমস্ত ভূমিরূপ গঠন হয়েছে, এটাকে আমরা বলছি শিলামণ্ডল। এবার বলবো স্যার ভূমিরূপটা কি জিনিস? এটা আমাদের বহু বছর ভূগোল নিয়ে পড়াশোনা করলে এটা পড়তেই হবে। ভূমিরূপটা কি তোমরা ভালো করে ভেবে দেখো। ভূমি মানে মাটি। এই ভূমির বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ আছে, কোথাও খালা, কোথাও উঁচু, কোথাও সমান, কোথাও অসমান। এই যে ভূমির যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ, সেটাকে আমরা কি বলছি? ভূমিরূপ। কোথাও পর্বত আছে, কোথাও গিরিখাত আছে, কোথাও সমভূমি আছে, মালভূমি আছে। তাহলে ভূমিরূপ টোটাল কিভাবে গঠন হচ্ছে তার একটা ছোট্ট প্রক্রিয়া আছে, ওইটা বলে আজকে তোমাদের শেষ করে দেবো। যে স্তরে ভূমিরূপটা গঠন হচ্ছে তাকে বলা হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার। কি বললাম? অ্যাসথেনোস্ফিয়ার। এই অ্যাসথেনো কথাটা হচ্ছে একটা গ্রিক শব্দ, তার মানে হচ্ছে দুর্বল স্তর। এইবার আমরা প্রথমেই বলেছিলাম যে 33 মিটার করে আমি যদি ভিতরে যাই, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস করে আমার উষ্ণতা বাড়বে। তাই নিচের দিকে তো বিশাল উষ্ণতা। নিচে আসতে আসতে এইরকম একটা জায়গায়, মানে এই ভূত্বকের নিচে আর ক্রোফেসীমার উপরে এরকম সরু মতো একটা স্তর তৈরি হয়েছে, যেখানে পদার্থগুলো কঠিনও নয় আর তরল নয়, ওর মাঝখানে জেলি যেমন হয় না, ওই রকম। মানে উষ্ণতা বাড়তে বাড়তে কঠিন থেকে তরল হওয়ার আগে, পিচ দেখেছো? পিচ, পাকা রাস্তা তৈরি হয় পিচ। ওই পিচ যখন গলায় দেখবে থকথকে মতো অবস্থা হয়ে যায় একটা, ওই থকথকে ওই জেলির মতো অবস্থানটা হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ারে সবাই রয়েছে। এবার এখানে একটা কনসেপ্ট আছে ছোট মতো, একটুখানি বলে দিই আমি। একটা হাঁড়ি মনে করো ভাত বসাচ্ছি, বড় একটা হাঁড়ি বসিয়েছি, নিচের দিক থেকে আগুন জ্বলছে। তাহলে আগুনের কাছাকাছি যে পানিটা থাকবে সেটা আগে ফুটবে না উপরের পানিটা আগে ফুটবে? নিচের পানিটা। আর আমরা আগেও জানলাম পদার্থ যত হালকা হবে তত সে উপরের দিকে উঠে যাবে। নিচের জিনিসটা আগুন পাচ্ছে বলে ও হালকা হয়ে যাচ্ছে, গিয়ে উপরে উঠে যাচ্ছে। ও যখন উপরে উঠে, হাঁড়ির তলাটা কি ফাঁকা হয়ে যাচ্ছে? উপরের ঠান্ডা জলগুলো নিচে চলে আসছে, তাহলে একটা সার্কেল তৈরি হচ্ছে। দেখো সার্কেল তৈরি হচ্ছে না? এই সার্কেলটার নাম হচ্ছে পরিচলন স্রোত। ভূগর্ভেও ঠিক তেমন হয়, যত নিচে যাবো গভীরতা বাড়ছে, আর নিচের জিনিসগুলো গরম হয়ে উপরে উঠছে, উপরের জিনিসগুলো নিচে নামছে। এটা অনেক বছর ধরে ঘটছে, এরকম একটা সার্কেল সার্কেল চলছে। এই সার্কেলের প্রভাবে সমস্ত ভূমিরূপ আমাদের গঠিত হয়। এটা হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ারের বৈশিষ্ট্য। এই জানলে পুরো আমাদের চ্যাপ্টার শেষ। তাহলে এই চ্যাপ্টার টোটাল আমরা কি কি জেনেছি? যে পৃথিবীর অভ্যন্তরে আমরা যাচ্ছি, অভ্যন্তরে গেলে হচ্ছে যাওয়ার জন্য প্রথমে আমরা গর্ত করেছি, রাশিয়ার কোলা উপদ্বীপে একটা গর্ত করেছি। সেই গর্তটার গভীরতা কত করতে পেরেছি আমরা? হায়েস্ট
12 কিমি করতে পেরেছি, ওর বেশি আর নেই, তাই তো। এইবার আবার আমরা কি দিয়ে গভীরে গেছি, ওই জন্য তরঙ্গ দিয়ে গেছি, ভূকম্পের বিভিন্ন তরঙ্গ দিয়ে গেছি। পি তরঙ্গ, এস তরঙ্গ সম্পর্কে জেনেছি। পি তরঙ্গ সব মাধ্যমে যেতে পারে, কঠিন মাধ্যমেও যেতে পারে, তরল মাধ্যমেও পারে। আর এস তরঙ্গ শুধুমাত্র কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে। গেল। গভীরে যাওয়ার পর 3টে স্তর পেয়েছি আমরা। তার মধ্যে একটুখানি লাভা আর ম্যাগমার কথা জেনে নিয়েছি, তাই তো। একটা সদমা, একটা নিজের মা, নাকি? লাভা আর ম্যাগমা হলো। নিচে গিয়ে 3টে স্তর, একটা ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। এই টোটাল ক্লাসে আমরা এই বিষয়গুলো জেনেছি। তোমাদের কাজ হচ্ছে কম্পিউটার যখন তোমরা প্র্যাকটিস করবে, এইরকম একটা স্তর কে বানাতে পারো দেখবে তোমরা, ঠিক আছে। একটাই ভূত্বক করবে, একটাই গুরুমণ্ডল করবে, একটা কেন্দ্রমণ্ডল করবে, তাই 3টে ছবি তৈরি করবে তোমরা। খাতায় লিখে নাও, এটা তো তোমরা লিখবে, তোমাদের যেটা মেন কাজ, কম্পিউটার ফোল্ডার করে রাখবে। আমরা কম্পিউটারটা এমনি এমনি এখানে অ্যাড করিনি আমরা, এই কম্পিউটারের মাধ্যমে আমাদের পড়াশোনাটা আমরা আরো উন্নত করব। ফোল্ডার তৈরি করা তোমাদের শিখিয়ে দেওয়া হবে। কালকে তোমরা আসবে, আফ্রিদ বা আমি কাল তোমার ফোল্ডার শিখিয়ে দেবো, কেমন করে ফোল্ডার তৈরি করে। যে যা তৈরি করবে তার জিনিসগুলো সেকেন্ড সেভ করে রাখবে, তার নিজের নামে ওইখানেই সেভ করে রাখবে তোমরা, ঠিক আছে। আর এরকম 3টে ছবি করবে, একটাই শুধু 3টে স্তর দেখাবে। 1 নম্বর ছবিতে কি করবে, 3টে স্তর দেখাবে, 3টে স্তর আলাদা আলাদা কালার করবে, মনে থাকবে। তোমরা লিখতে পারবে না এখন কম্পিউটারে, তোমাদের লেখারও প্রয়োজন নেই, শুধু তোমরা চিহ্নিত করবে। তার উপরে একটা স্তর যেটা ভূত্বক, সেটা মনে করো হলুদ করলে, কালার করা কালকে স্যার শিখিয়ে দিয়েছে, আমরা আরেকবার শিখিয়ে দেবো না হয়। গুরুমণ্ডলটা একটা কালার করলে, কেন্দ্রমণ্ডলটা একটা কালার করলে, ওইটা একটা ছবি হলো। আচ্ছা, 2 নম্বর ছবিতে আমরা কি দেখাবো, এই 3টে স্তরের বিভাগগুলো দেখাবো, মানে 3টে আর কি কি ভাগে ভাঙা যায়, প্রত্যেকটা স্তর দুটো দুটো করে ভাগ করা যাচ্ছে, দেখাবো। আর 3 নম্বর স্তরে তোমাদের এই যেটা করা হয়েছে, এইটা গভীরতা আর বিযুক্তি রেখা, এই কটা তোমরা চিহ্নিত করবে। লিখতে হবে না, বারবার বলে দিচ্ছি, তোমরা শুধু চিহ্নিত করে রাখবে। আমরা কম্পিউটারটা এইভাবে পড়াশোনায় কাজে লাগাবো, তাহলে আমার আঁকাও শেখা হয়ে গেল, আর আমার স্তরগুলো মনে থাকবে দীর্ঘদিন ধরে। আর আজকের ক্লাসটা যে যে এখন পর্যন্ত সমস্যা হয়েছে, বাড়ি গিয়ে টুক করে একটা ভিডিও দেখে নেবে। এই টোটাল ভিডিওটা 40 মিনিটের মতো হয়ে যাবে। আমি সেটা কেটে ছেটে সুন্দর করে যে যে জায়গাগুলো মেন দরকার, সেইগুলো দিয়ে একটা 20 মিনিটের ভিডিও করে আপলোড করে দেবো। তোমরা এগুলো ভালো করে দেখে নিচ্ছ। এইটা টুকে নেওয়ার পরে তোমরা চলে যাবে কম্পিউটারের ঘরে, ওখানে আফ্রিদা আছে, অন করে দেবে, দিলে তোমরা পেন্ট ফেন্ট করো, একটু আধটু টুকটাক ঘাটো আস্তে আস্তে। আমরা যে প্রসেসটা হুড় পাড়াবাড়ি করে একদিনে তোমরা সব শিখে যাবে তা নয়, ওই জন্য 15 দিন আগে থেকে শুরু করা। যারা মনে করছে এখন আমরা ঘুমাচ্ছি, জানুয়ারি মাস থেকে যাবো, আমরা খুব চালাক, স্যার হচ্ছে বারবার আমাদের ডাকছে কেন, বিষয়টা হচ্ছে যে জানুয়ারি মাসে আসবে সে কিন্তু চটকাবে। কারণ এই 15 দিন কিচ্ছু পড়াশোনা, মানে আমি চাইছি না যে পড়াশোনাটা খুব ভালোভাবে হোক, আমি চাইছি এই 15 দিনে কি কি নিয়ম আছে, কি কিভাবে আমরা পড়াশোনা করবো সেইটা টোটাল শিখে নিতে। তারপর 1 তারিখ থেকে মজা লাগবে তোমাদের। নাহলে যে 1 তারিখে আসবে সে শিখতে পারবে না, সে ব্যাচের সঙ্গে ইনভলভ হতেও পারবে না, তার পক্ষে সমস্যা হবে অনেক। ওই জন্য আমি চাইছি এই কদিন রেগুলার সবাই পড়তে আসবে, নতুন নতুন জিনিস সব শেখা হবে, আর আমরা কি করে সারা বছর চলবো সেইগুলো আমরা শিখে যাবো। কি হচ্ছে, বুঝতে পারছো? তাহলে হচ্ছে এটা। তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তরে অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছ স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছো, এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো, আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো, তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো। আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে, অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো, এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো, আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয় সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।